সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু অনলাইন ক্লাস। সান্তাহার সরকারি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আমি তোমাদের সঙ্গে আছি ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সান্তাহার সরকারি কলেজ বগুড়া। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজকে দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের আমরা এইচএসসি বোর্ড পরীক্ষার যে সৃজনশীল প্রশ্ন ছিল সেই নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকবে। আজকে নবম অধ্যায়ের উদ্ভিদ শারীরতত্ত্বের সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে আলোচনা শুরু করব। প্রথম প্রশ্ন, আমি এই নবম অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি বায়োকেমিস্ট্রি অর্থাৎ ফিজিওলজি আমরা বলে থাকি, ফিজিওলজির মধ্যে বায়োকেমিস্ট্রি বিদ্যমান। সো একটু কেয়ারফুল থাকবা। আমি খুব ভালো করেই তত্ত্বীয় ক্লাসগুলো তোমাদের আমি নিয়েছিলাম, ফলে সেইখানে অনেকেই ভালো যে উত্তর করেছিল সে আমার মনে আছে। আশা করি তোমরা তার ধারাবাহিকতা রক্ষা করবে। তো প্রথম প্রশ্ন, খেয়াল করো, উদ্দীপক একটা ছবি লক্ষ্য করো যে সূর্য লাইট গ্রহণ করছে জীবটা এবং পানি উৎপন্ন গ্যাস, অর্থাৎ এই উৎপন্ন গ্যাসটা কিন্তু অক্সিজেন এবং জীব কিন্তু গ্রহণ করছে এটি এফ, এবং সেই জীবটি আবার তার জৈবিক প্রক্রিয়া শেষ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে। তো এই কার্বন ডাইঅক্সাইড আবার জীব গ্রহণ করছে। তো এইটি একটি সার্কুলেশন। এটি কি ধরনের তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো যে ফটোসিনথেসিস, এই জীব এই প্রক্রিয়ার মাধ্যমে আলো গ্রহণ করছে, পানি এবং সূর্যের আলো এবং সাথে সাথে এই কার্বন ডাইঅক্সাইড, তিনটা উপাদান মিলিতভাবে উদ্ভিদ কি করে, শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং সাথে সাথে কিন্তু একটা গ্যাস নির্গমন করে, সেটি কিন্তু অক্সিজেন। সেটি আবার আমাদের উদ্ভিদ এবং প্রাণীকুল গ্রহণ করি এবং সেই গ্রহণের ফলে যে বায়োলজিক্যাল প্রসেসটা হয় রেসপিরেশনের পরে কিন্তু আবার জীব তার কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা ত্যাগ করে, অর্থাৎ আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। সো দ্যাট প্রথম প্রশ্নর যে উদ্দীপক সেটি তোমরা বুঝতে পেরেছ। আশা করি খেয়াল করো যে উপরের উদ্দীপকটি লক্ষ্য করো এবং নিচের প্রশ্ন উত্তর দাও। স্টোমাটা কি? তাহলে স্টোমাটা তোমাদের জানা আছে। লিমিটিং ফ্যাক্টর বলতে কি বুঝো? উদ্দীপকে উৎপন্ন গ্যাসের উৎস ব্যাখ্যা করো, অর্থাৎ যে গ্যাসটা উৎপন্ন হলো তার উৎস ব্যাখ্যা করতে হবে এবং উদ্দীপকে ই ও এফ জীবের সংঘটিত প্রক্রিয়া তুলনা করো, অর্থাৎ জীব ই এবং এফ এর যে প্রসেসটা হয় বায়োলজিক্যাল, সেটি কিন্তু তুলনা করতে হবে। অর্থাৎ তুলনামূলক যে আলোচনা, এটি হচ্ছে ফটোসিনথেসিস, এটি হচ্ছে রেসপিরেশন। তো আমরা উত্তরে চলে যাই। তোমরা দেখো যে স্টোমাটা কি? খুব কমন একটা প্রশ্ন। উদ্ভিদের সবুজ যাবতীয় অংশে, বিশেষ করে কচি কাণ্ড, পাতার ত্বকে পত্ররন্ধ্র নামের অতি ক্ষুদ্র রন্ধ্র থাকে। বিষমপৃষ্ঠ পাতার নিম্নত্বকে এবং সমদ্বিপৃষ্ঠ পাতার নিম্নত্বকে ঊর্ধ্বত্বকে পত্ররন্ধ্র বিদ্যমান। পানিতে ভাসমান পাতার শুধুমাত্র ঊর্ধ্বত্বকে পত্ররন্ধ্র বিদ্যমান। তবে আমরা এই পত্ররন্ধ্রের গঠন নিয়ে যখন আলোচনা করেছিলাম, যে মনে আছে যে পাতার যে রন্ধ্রগুলো, মাঝখানে একটা রন্ধ্র পোর থাকে, তাকে ঘিরে দুটো সেল, যেটিকে আমরা রক্ষী কোষ বা গার্ড সেল বলা হয়, এবং এই গার্ড সেলের চারিদিকে কিন্তু সহকারী কোষ থাকে। কিন্তু শসা, কমলা এবং কিছু অর্কিডে এই সহকারী কোষ থাকে না। তোমরা দেখো যে এটি একটা পত্ররন্ধ্র, রন্ধ্রের মাঝখানে পোর, একে ঘিরে কিন্তু দুটো সেল, সহকারী কোষ, দুটি রক্ষী কোষ, সহকারী নয় রক্ষী কোষ, এবং রক্ষী কোষে কিন্তু দেখো যে ক্লোরোপ্লাস্ট থাকবে, নিউক্লিয়াস থাকবে, সাইটোপ্লাজম ঘন থাকবে, এবং রক্ষী কোষের বিশেষ গঠন হচ্ছে যে রন্ধ্র সংলগ্ন যে প্রাচীর সেটি কিন্তু মোটা এবং পুরু থাকে। আর এই সহকারী কোষ যে আছে বাইরের দিকে, সহকারী কোষ, এই দিকের রক্ষী কোষের প্রাচীর পাতলা থাকে। তো এই বিশেষ গঠন নিয়ে কিন্তু পত্ররন্ধ্র গঠিত। তোমরা এর কার্যকারিতা তোমরা জানো। এক নম্বরে ক নম্বর প্রশ্নটা ছিল একটি নম্বরের জন্য, যে স্টোমাটা কি? তাহলে স্টোমাটা কি তোমরা বললা যে সবুজ উদ্ভিদের কচি কাণ্ড, পাতা এবং সেই কাণ্ড পাতার আবার স্পেসিফিক বলা হচ্ছে পাতার বিষমপৃষ্ঠ পাতা এবং সমদ্বিপৃষ্ঠ পাতার কোন দিকে থাকে? বিষমপৃষ্ঠ পাতার নিচের দিকে, নিম্নত্বকে, আর সমদ্বিপৃষ্ঠ পাতার উভয়ই, অর্থাৎ ঊর্ধ্বত্বক এবং নিম্নত্বক উভয় দিকে কিন্তু স্টোমাটা বিদ্যমান। 6 নম্বর প্রশ্নে আবার ফিরে আসি যে লিমিটিং ফ্যাক্টর বলতে কি বুঝো? লেইবিক 1843 সালে ল অফ মিনিমাম নামে একটি মতবাদ
দেন। তার মতে যখন একটি প্রক্রিয়া কতগুলো পৃথক পৃথক প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন প্রক্রিয়ার হার বাধাগ্রস্ত হয় সব থেকে মন্থর গতি সম্পন্ন প্রভাবক দ্বারা। পরবর্তীতে 1905 সালে এফ ব্ল্যাকম্যান ল অফ মিনিমামকে বিস্তৃত করে ল অফ লিমিটিং ফ্যাক্টর নির্ণয় করেন। ল অফ লিমিটিং ফ্যাক্টর অর্থাৎ সীমাবদ্ধতা, যে সীমা নির্ধারণকারী যে একটা ফ্যাক্টর আছে, প্রভাবক আছে, সেটি কিন্তু তিনি ব্যাখ্যা করলেন। দেখো যে যখন কোনো জৈব রাসায়নিক বিক্রিয়া একাধিক প্রভাবক দ্বারা প্রভাবিত হয় তখন ওই বিক্রিয়ার হার সবচেয়ে কম মাত্রার প্রভাবক দিয়ে নির্ধারিত হয়। অর্থাৎ অনেকগুলো ফ্যাক্টর থাকে, তার মধ্যে সবচেয়ে কম কনসেন্ট্রেশন বা মাত্রার যে ফ্যাক্টরটি থাকে সেটি দ্বারা কিন্তু এই বিক্রিয়ার হার নিয়ন্ত্রিত হয়। ব্ল্যাকম্যান কম মাত্রার প্রভাবকটিকে সীমা নির্ধারণকারী প্রভাবক বা লিমিটিং ফ্যাক্টর নামে অভিহিত করেছেন। সালোক সংশ্লেষণ কতগুলো প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত, তাই লিমিটিং ফ্যাক্টরের নীতি অনুসারে সালোক সংশ্লেষণের হার যে কোনো নির্দিষ্ট সময়ে শুধুমাত্র একটি প্রভাবকে সীমাবদ্ধ হয়। আমরা ফটোসিনথেসিস প্রক্রিয়ার সঙ্গে জড়িত অর্থাৎ আলো, তাপমাত্রা, অন্যান্য ফ্যাক্টরগুলো অপটিমাম মাত্রায় উপস্থিত থাকলে এবং যদি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব ন্যূনতম হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড এটি কি করতে পারে, এটি সালোক সংশ্লেষণের হারকে সীমিত করে দিতে পারে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড একাই এই ফটোসিনথেসিস যে হয় তার রেটটা সীমিত করে দিতে পারে। অর্থাৎ এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি কম হয়, কনসেন্ট্রেশন কম থাকে এবং এর পরিমাণ যদি কম হয়, ন্যূনতম যে কম হলো সেই মাত্রায় একটা রেট হবে ফটোসিনথেসিস, এবং কার্বন ডাইঅক্সাইডের মাত্রা যখন বাড়তে বাড়তে একটা হায়েস্ট অর্থাৎ একটা হায়েস্ট লিমিটে এই কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটা বাড়ানোর পরেও কিন্তু ফটোসিনথেসিস রেটটা কিন্তু একই থাকবে। সো দ্যাট এটি কিন্তু একটা বিশেষ ফ্যাক্টর হিসেবে কাজ করে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড একটা লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এরপরে আমরা দেখি যে গ নম্বর প্রশ্নের উত্তর তোমাদের যেটি ছিল যে উদ্দীপকে উৎপন্ন গ্যাসের উৎস ব্যাখ্যা করো। উদ্দীপক যে গ্যাসটা উৎপন্ন হলো আমরা সবাই জানি ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় যেটি হয়, যে গ্যাসটি উৎপন্ন হয় সেটি কিন্তু অক্সিজেন। এই অক্সিজেন তোমরা খেয়াল করো কার্বন ডাইঅক্সাইড, পানি, এখানে শর্করা তৈরি হয়েছে পানি এবং অক্সিজেন নির্গত গ্যাস। এবং এটি প্রমাণ করেছে যে এই গ্যাসের উৎস ব্যাখ্যা করতে সবাই বলেছেন যে পানি হচ্ছে অক্সিজেনের উৎস। এর প্রমাণ সাপেক্ষে হিল বিক্রিয়া 1937 সালে রবিন হিল কার্বন ডাইঅক্সাইডের অনুপস্থিতিতে হাইড্রোজেন অর্থাৎ পানির কিছু হাইড্রোজেন গ্রাহক এবং সেপারেটেড ক্লোরোপ্লাস্ট একত্রে আলোতে রাখলেন এবং পরীক্ষা শেষে দেখা যায় যে কার্বন ডাইঅক্সাইডের অনুপস্থিতিতে শর্করা তৈরি হয়নি, কিন্তু পানি থেকে হাইড্রোজেন গ্রাহক কর্তৃক হাইড্রোজেন গৃহীত হয়েছে এবং অক্সিজেন নির্গত হয়েছে। হিলের এই পরীক্ষা থেকে প্রমাণিত হয় যে ফটোসিনথেসিসে নির্গত অক্সিজেনের উৎস পানি। তাহলে তিনি বললেন যে হাইড্রোজেন গ্রাহক একটি তিনি রাখলেন এবং সেখানে সেপারেটেড ক্লোরোফিল আনলেন, লাইট থাকলো এবং পানি। তিনি খেয়াল করলেন যে হাইড্রোজেন গ্রাহক কি করলো, হাইড্রোজেন গ্রহণ করেছে, কিন্তু এখানে কার্বোহাইড্রেট তৈরি হয়নি, কিন্তু অক্সিজেন উৎপন্ন হয়েছে। এই অক্সিজেনের উৎসই কিন্তু পানি। এটি কে বললেন, রবিন হিল। নেক্সট যে বিক্রিয়া বা প্রমাণ সেটা আমরা দেখি ভ্যান নিলের পরীক্ষা। ভ্যান নিল দেখলেন যে সালফার ব্যাকটেরিয়া যে ফটোসিনথেসিস করে সেখানে হাইড্রোজেন সালফাইড ইউজ করে এবং এখানে কার্বন ডাইঅক্সাইড ইউজ করা হয়, লাইট থাকে এবং সালফার ব্যাকটেরিয়ার যে সালফার উৎপন্ন হয় সেটি কার্বন ডাইঅক্সাইড এবং পানি। এখানে কোনো অক্সিজেন তৈরি হয়নি। দেখো যে কার্বন ডাইঅক্সাইড আছে, সেই অক্সিজেন কিন্তু পানিতে বিদ্যমান এবং এখানে কার্বোহাইড্রেটে বিদ্যমান, কিন্তু অক্সিজেন কিন্তু তৈরি হয়নি। তাহলে হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইড, লাইট, এই সালফার ব্যাকটেরিয়া যে বিক্রিয়া প্রসেস সেখানে কিন্তু সালফার তৈরি হয়েছে, কার্বোহাইড্রেট তৈরি হয়েছে, পানি তৈরি হয়েছে, কিন্তু অক্সিজেন তৈরি হয়নি। তাহলে এখানেও ভ্যান নিলের পরীক্ষা থেকে
প্রমাণিত হয় যে তোমার অক্সিজেন যেহেতু এখানে তৈরি হয়নি, ফলে এর উৎস নিঃসন্দেহে পানি ছিল। ঠিক আছে, আমরা পরবর্তীতে একটা খুব গুরুত্বপূর্ণ প্রমাণ রুবেন এবং ক্যামেনের তেজস্ক্রিয় আইসোটোপ পরীক্ষা দিয়ে আমরা দেখব যে 1941 খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্যামুয়েল রুবেন ও তার সহকর্মী কেমেন অক্সিজেনের তেজস্ক্রিয় আইসোটোপ অর্থাৎ 18 অক্সিজেন 18 দ্বারা পানির অক্সিজেনকে চিহ্নিত করলেন এবং উক্ত পানিতে কতগুলো শৈবাল রেখে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার ফলাফল লক্ষ্য করলেন। পানির যে অক্সিজেন সেখানে কিন্তু লেবেলিং করা হলো আইসোটোপ দ্বারা। ফলে দেখা গেল যে কার্বন ডাইঅক্সাইড, এই পানি, লাইট, ক্লোরোফিল সেপারেট করে যে ফটোসিন্থেসিস প্রক্রিয়া দেখলেন, যে শর্করা তৈরি হলো অর্থাৎ গ্লুকোজ C6H12O6, অক্সিজেন তৈরি হলো 6 মলিকুল এবং পানি তৈরি হলো। এখানে লক্ষ্য করা গেল যে আইসোটোপের যে পরীক্ষা সেখানে দেখা গেল যে 6 মলিকুল যে অক্সিজেন গ্যাস নির্গত হচ্ছে তার মধ্যে কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপ বিদ্যমান। এখানে শর্করার অক্সিজেনের মধ্যে আইসোটোপ নাই, পানির মধ্যেও নাই। অতএব প্রমাণিত হলো যে গ্যাসটা নির্গত হলো সেটা কিন্তু উৎস পানি, ওয়াটার। তাহলে দেখা গেল যে নির্গত অক্সিজেন তেজস্ক্রিয়, কাজেই নিঃসন্দেহে প্রমাণিত হলো যে অক্সিজেনের উৎস পানি। এর কিন্তু অপোজিট যে ঘটনা সেটি কিন্তু তারাও খেয়াল করলেন যে এইবারে কার্বন ডাইঅক্সাইডের যে অক্সিজেন সেখানে কিন্তু আইসোটোপ দ্বারা চিহ্নিত করলেন, পানির অক্সিজেনকে চিহ্নিত করলেন না। লাইট, ক্লোরোফিল একই ফটোসিনথেসিস প্রক্রিয়ায় তারা প্রমাণ করছেন রুবেন ক্যামেন যে দেখো এখানে কার্বন ডাইঅক্সাইডের যে উৎস সি এবং কার্বন ডাইঅক্সাইডের যে তেজস্ক্রিয় আইসোটোপ অক্সিজেন সেটি কিন্তু তাহলে উৎপন্ন যে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ C6H12O6, এখানে কিন্তু 6 লিখতে হতো, 6টা এখানে লেখা হয়নি, O6 হবে। এই O6 এর কিন্তু অক্সিজেন তেজস্ক্রিয় আইসোটোপ বহন করছে, পানিরটা বহন করছে, কিন্তু পানির পরেই যে অক্সিজেন নির্গত হয়েছে এখানে, সেই নির্গত যে গ্যাস বা অক্সিজেনে কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপ নেই, কারণ পানিতে তেজস্ক্রিয় আইসোটোপ দেওয়া হয়নি। অতএব নিঃসন্দেহে প্রমাণিত হয় যে শর্করা ও পানিতে তেজস্ক্রিয় আইসোটোপ বিদ্যমান, কিন্তু সালোকসংশ্লেষণের ফলে নির্গত অক্সিজেন তেজস্ক্রিয় নয়। সো দ্যাট এই পরীক্ষাটিও নিশ্চিতভাবে প্রমাণ করে যে সালোকসংশ্লেষণে নির্গত যে গ্যাস সেটার উৎস পানি। তাহলে এই গ নম্বর যে প্রশ্নটি ছিল যে উদ্দীপকে নির্গত যে গ্যাস তার উৎস কোথায়, তাহলে তার উৎস হচ্ছে উদ্দীপকে উৎপন্ন গ্যাসের উৎস হচ্ছে পানি। এটি কিন্তু প্রমাণ করার জন্য ভ্যান হিল বিক্রিয়া এটি দিতে পারো, অথবা ভ্যান নিলের এই দুটোর মধ্যে যে কোনো একটা দিবে। আর 3 নম্বর রুবেন ও ক্যামেনের তেজস্ক্রিয় আইসোটোপ পরীক্ষা, ডেফিনেটলি এই পরীক্ষাটা দিতেই হবে 3 নম্বর। এইবারে আমরা লাস্ট কোশ্চেন, ঘ নম্বরের কোশ্চেনটা ছিল যে জীব ই এবং জীব এফ এই সংঘটিত প্রক্রিয়ার তুলনা করো। তোমরা খেয়াল করেছো জীব ই কিন্তু লাইট গ্রহণ করছে, আলো সূর্যের, পানি গ্রহণ করছে এবং কার্বন ডাইঅক্সাইড, ফলে এটি ফটোসিনথেসিস প্রক্রিয়া। আর এফ এর সংঘটিত প্রক্রিয়া ছিল শ্বসন, অর্থাৎ জীব এফ গ্যাসটা গ্রহণ করছে, অক্সিজেন গ্রহণ করছে, কার্বন ডাইঅক্সাইড রিলিজ করতেছে, অতএব এই প্রক্রিয়া শ্বসন। তাহলে দেখো ফটোসিনথেসিস কোথায় সংঘটিত হয়, আমরা তুলনামূলক যদি আলোচনা করি, সবুজ যে সেলগুলো আছে, সবুজ হতে পারে, হলুদ হতে, কালারফুল পিগমেন্ট, সেখানে কিন্তু ফটোসিনথেসিস হয়। আর সজীব যে সেলগুলো আছে, লিভিং সেল, সেখানে কিন্তু রেসপিরেশন ঘটবে। উপাদান এই প্রসেসের জন্য পানি এবং কার্বন ডাইঅক্সাইড লাগবে ফটোসিনথেসিসের জন্য। আর এখানে কিন্তু রেসপিরেশনের জন্য আমাদের শ্বসনিক বস্তু, শর্করা হতে পারে, আমিষ হতে পারে, এই ধরনের ফ্যাট হতে পারে, এই ধরনের শ্বসনিক বস্তু লাগবে এবং অক্সিজেন লাগবে। উৎপন্ন দ্রব্য এখানে ফটোসিনথেসিস যে প্রোডাক্টটা তৈরি হয় সেটি বেসিক্যালি শর্করা এবং নির্গত গ্যাস অক্সিজেন। আর শ্বসনে এটি কিন্তু শক্তি হবে, শর্করা নয়, এখানে
একটু ভুল হয়েছে, এখানে হবে শক্তি নির্গত হবে পানি এবং কার্বন ডাই অক্সাইড। নেক্সট হচ্ছে বিক্রিয়ার স্থান ডেফিনেটলি ক্লোরোপ্লাস্টে হবে, এবং তোমরা জানো ক্লোরোপ্লাস্টের যে গ্রানা এবং স্টোমায় কিন্তু সেখানে বিক্রিয়াগুলো সংঘটিত হয় ফটোসিনথেসিসে। আর রেসপিরেশনে কিন্তু শ্বসনের স্থানটা হচ্ছে কোষের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া। সাইটোপ্লাজম হয় গ্লাইকোলাইসিস, এই স্টেপটি, বাকি 3টি স্টেপ মাইটোকন্ড্রিয়াতে হয়। গৃহীত পদার্থ ফটোসিনথেসিসে কার্বন ডাই অক্সাইড, এবং এখানে এটা গৃহীত হবে এবং নির্গত করবে অক্সিজেন। রেসপিরেশনে কিন্তু উল্টা কেস, শ্বসনে আমরা গ্রহণ করব অক্সিজেন এবং নির্গমন করব কার্বন ডাই অক্সাইড। শুষ্ক ওজন ড্রাই ওয়েট কিন্তু ফটোসিনথেসিসে বাড়বে, রেসপিরেশনে কমে যাবে। এটি একটা গঠনমূলক ফটোসিনথেসিস প্রসেসটা, এটি কিন্তু ধ্বংসাত্মক, যেটাকে আমরা বলেছি অপচিতিমূলক, আর এটি হচ্ছে উপচিতিমূলক। শক্তি রূপান্তর ফটোসিনথেসিসে কি আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, রেসপিরেশনে কিন্তু রাসায়নিক শক্তিটা গতি শক্তিতে রূপান্তরিত হবে। শক্তির অবস্থান, শক্তি সঞ্চিত হয় ফটোসিনথেসিসে, এটি কিন্তু শক্তি নির্গত হয়। রেসপিরেশনে লাইট কিন্তু প্রয়োজন হয় ফটোসিনথেসিসে, আর রেসপিরেশনে লাইট প্রয়োজন হয় না। মানে এটি কিন্তু আরো সাজিয়ে সুন্দর করে কিন্তু তোমরা পরীক্ষার খাতায় লিখবে। আমি খুব সংক্ষিপ্ত আকারে তোমাদের সঙ্গে বর্ণনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথম এই অর্থাৎ নবম অধ্যায়ের প্রথম যে প্রশ্ন সেটি নিয়ে আমি আলোচনা শুরু করলাম। পরবর্তীতে আমি আরো ক্লাসগুলো কন্ডাক্ট করব এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে এই চ্যাপ্টারে কি কি প্রশ্ন হতে পারে সে বিষয়ে আলোচনা করব। সেই পর্যন্ত, অর্থাৎ নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং কোভিড-19 কে পরাজিত করো। এখন কঠোর লকডাউন চলছে দেশে, সরকারের সেই নির্দেশাবলী এবং সেই আইনগুলো তোমরা মেনে চলো, সামাজিক দূরত্ব বজায় রাখো এবং স্বাস্থ্য সচেতনমূলক যে কাজগুলো আছে সেগুলো মেনে চলো। সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।